বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে আত্মশুদ্ধির প্রার্থনা, দিনের দাওয়াতের বার্তা নিয়ে তুরাগ তীর ছাড়লেন লাখো মুসল্লি। কাল শুরু দ্বিতীয় ধাপ। আল্লাহর কাছে দোয়া চাইলাম, আল্লাহ হেফাজত করুন। 24 জুলাইয়ের আন্দোলনে যারা আহত নিহত হয়েছে তাদের জন্য আমরা দোয়া করেছি। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি তানিয়া হারুন। দেখছিলেন প্রধান শিরোনাম। এবার জানিয়ে দিব অন্যান্য শিরোনামগুলো। দাবির মুখে আলাদা কোনো বিশ্ববিদ্যালয় নয়, সাফ জানান শিক্ষা উপদেষ্টা। সরকারের অবস্থানে ক্ষুব্ধ তিতুমির কলেজ শিক্ষার্থীরা, কঠোর কর্মসূচির ঘোষণা। এই যে মহাসড়ক অবরোধ আর রেলপথ, এটা আমরা শিথিল করেছি শুধু আজকের জন্য। বাকি যে জোনগুলো আছে সেখানে আমাদের কর্মসূচি চলমান রয়েছে এবং সেটা থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। অবশেষে অবরোধ তুললেন জুলাই অভ্যুত্থানে আহতরা। মিরপুর সড়কে যান চলাচল শুরু। পুনর্বাসন ও চিকিৎসায় পদক্ষেপের আশ্বাস সরকারের। যে কারণে তারা দাঁড়াতেই পারে এইটা, এবং সরকারও অত্যন্ত সহানুভূতির সাথে এই সমস্ত জিনিসগুলো বিবেচনা করছে। জনগণের জন্য যদি সেই সংস্কার হয়ে থাকে, অবশ্যই সেটিকে জনগণের ভিত্তির উপরে, জনগণের মতামতের উপরেই ছেড়ে দিতে হবে। জবাবদিহি নিশ্চিত করতে ভোটের আহ্বান তারেক রহমানের। যুক্তরাষ্ট্রের জাতীয় প্রার্থনা প্রাতরাশের আমন্ত্রণে যাচ্ছেন ফখরুল, খসরু ও জাইমা। খাদ্যপণ্যের দাম নিয়ে ক্ষুব্ধ ভোক্তা অধিকার। বিগত সরকারকে দুষলেন বাণিজ্য উপদেষ্টা। লোক দেখানো মনিটরিং বন্ধের দাবি সার্জিসের। 3 দেশের পণ্যে উচ্চ শুল্ক বসালেন ট্রাম্প। পাল্টা জবাব দেওয়ার ঘোষণা ট্রুডোর। বাণিজ্য যুদ্ধে জয়ী হবে না কেউ, বার্তা বেইজিং এর। এবং বিসিবি নির্বাচকের পদ ছাড়লেন হান্নান সরকার। কোচিংয়ে ক্যারিয়ার গড়া আর মাঠে ফেরার জন্য সিদ্ধান্ত জানালেন সাবেক ক্রিকেটার। দর্শক, দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। এবার বিস্তারিত। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। আত্মশুদ্ধি, গুনাহ মাফ ও বালা মুসিবত থেকে হেফাজতের প্রার্থনা করেছেন মুসল্লিরা। সৃষ্টিকর্তার রহমত প্রার্থনা ও সন্তুষ্টি লাভের আশায় 2 হাত তুলে আকুতি জানান লাখো মানুষ। দেশ ও দেশবাসীর শান্তি সমৃদ্ধি কামনা করেন তারা। কুয়াশার চাদর ভেদ করে পূবের আকাশে রক্তিম সূর্যের উকি। হেদায়েতি বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের শেষ দিনের আনুষ্ঠানিকতা। পরে পবিত্র কোরআন হাদিসের আলোকে শুরু হয় বয়ান। ভোর থেকেই মানুষের উপচে পড়া ভিড়। 9:30টায় টঙ্গীর তুরাগ নদের পাড়ে ইজতেমার ময়দানে বাংলাদেশের শীর্ষ মুরব্বী, ঢাকার কাকরাইল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের আখেরি মোনাজাত শুরু করেন, যা চলে দীর্ঘ 30 মিনিট। মোনাজাতে আত্মশুদ্ধি, গুনাহ মাফ, সব বালা মুসিবত থেকে হেফাজত চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইসলামের পথে প্রতিটি মানুষ যাতে চলতে পারে সে হেদায়েত চান আল্লাহর দরবারে। আল্লাহ তাআলার কাছে আমাদের একটাই চাওয়া, যে দুনিয়ার শান্তি আখিরাতের কামিয়াবি যেন হয়। সকলকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। মনস্কামনা আছে যাতে আমাদের ভবিষ্যৎ জীবনটা আল্লাহ ভালো রাখে। আল্লাহ যেন সবার গুনাহগারটা মাফ করে দেয় এবং দেশকে সুস্থ রাখে। বহির্বিশ্বের ষড়যন্ত্র থেকে যাতে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে, মাতৃভূমিকে হেফাজত করেন। মূল ময়দানে জায়গা না পাওয়ায় কিছুটা ভোগান্তিতে পড়েন অনেকে, তবে দেশি বিদেশি মুরব্বীদের বয়ানে সে কষ্ট ভুলেছেন। এখন ইসলামের আলো ছড়িয়ে দিতে চান দেশের প্রতিটি কোনায়। দেশি বিদেশি মেহমানদের কাছ থেকে মূল্যবান বয়ান শুনে আমাদের দুনিয়া এবং আখিরাতে যাতে সঠিকভাবে চলতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মিলেমিশে সবাইকে থাকার তৌফিক দান করেন। সারা দেশ 84টি মানুষজন আসছিল, ইসলামের দাওয়াত দিছিল। সোমবার থেকে জুবায়ের পন্থী বা সূরায়ে নিজাম অনুসারীদের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হবে, যাতে অংশ নেবেন দেশের 23টি জেলার মুসল্লিরা, যা শেষ হবে বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। সংঘাত ভুলে প্রতিটি মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করবে, সারা বিশ্বে ছড়িয়ে দেবে ইসলামের আলো, এমনটাই প্রত্যাশা ধর্মপ্রাণ প্রতিটি মুসল্লির। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে নাইম আল চিকো, নিউজ 24, গাজীপুর। ইসলামের বাণী ও দাওয়াত দিতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন মুসল্লিরা। একসঙ্গে লাখো মানুষের স্রোত সড়ক ও রেলপথে তৈরি করে বাড়তি চাপ। এদিকে বাস, ট্রাক, পিকআপ ও ট্রেনে গাদাগাদি করে ফিরছেন মুসল্লিরা। ফলে কিছুটা ভোগান্তিতে পড়েছেন বেশিরভাগ মানুষ। তবে সবার মুখেই ছিল অসামান্য ধৈর্য আর প্রাপ্তির আনন্দ।
আখেরি মোনাজাত শেষে এবার টঙ্গীর তুরাগ তীর ছাড়ার পালা। লাখো মুসল্লি ছুটছেন নিজ নিজ গন্তব্যে। টঙ্গীর ইস্তেমা মাঠ থেকে অর্জিত তাবলিগের দিনের শিক্ষা যেন দেশে বিদেশে ছড়িয়ে দেওয়ার তাড়া। গন্তব্য আলাদা হলেও তাদের সবার পথ একটাই, দিনের দাওয়াত। সব থেকে বেশি দরকার যাতে অনেক দ্রুত দেশটা একটা শান্তশিষ্ট পরিবেশে ফিরে আসে। আল্লাহর কাছে দোয়া চাইলাম, আল্লাহ হেফাজত করুক। 24 জুলাইয়ের আন্দোলনে যারা আহত নিহত হয়েছে তাদের জন্য আমরা দোয়া করেছি। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমি দোয়া চাইব এবং মুসলমান যেন এক এবং নেক হতে পারে। তবে একসঙ্গে এত মানুষের ফিরতি পথের যাত্রায় সড়কে তৈরি হয় মহাজট। কেউ উঠেছেন বাসে, কেউ পিকআপ ভ্যানে। যানবাহনের আশায় না থেকে পায়ে হেঁটেও বাড়ি ফিরতে শুরু করেন অনেকে। আমরা হাইটে আইছি থেকে সরসা থেকে পর্যন্ত। দৃঢ়তা ছিল, রাস্তাঘাটে জাম ছিল, গাড়ি চলাচল খুব কম ছিল। গাড়িগুলো যদি আরেকটু কাছে দিত তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। জীবন বাজি রেখে কেউ কেউ আবার উঠেছেন ট্রেনে। ভেতরে জায়গা না পেয়ে ছাদে ও দরজা জানালায় ঝুলে হাজার হাজার মানুষ। তবে স্বস্তিতে গন্তব্যে ফেরেন মেট্রো রেল ব্যবহারকারী যাত্রীরা। মেট্রো রেলে অল্প সময়ে আমাদের গন্তব্যস্থানে যেতে পারবো। এখান থেকে যাবো মতিঝিল থেকে কমলাপুর থেকে আবার ওই যে আপনার পঞ্চগড় এক্সপ্রেসে। তাবলিগ জামাতের বিদ্যমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। আখেরি মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে ফিরছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ফরিয়াদ করছেন 3 দিনের এই মেহনত যেন ইহকাল এবং পরকালের শান্তির যোগান হয়। ইজতেমা থেকে প্রাপ্ত শিক্ষা যেন নিজ নিজ এলাকায় ছড়িয়ে দিতে পারেন। ইজতেমা ময়দান থেকে মাসুদ সুমন, নিউজ 24। আলটিমেটাম বা সময় বেঁধে দিয়ে কখনো বিশ্ববিদ্যালয় হয় না, তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক মন্তব্য করেছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রোববার দুপুরে একনেকের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, 7 কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেখানে তিতুমিরও থাকবে। এদিকে 5 দিন ধরে আমরণ অনশন করছেন কলেজটির শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরেই ঢাকার রাজপথে আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। অবশেষে সম্প্রতি তাদের দাবি মেনেছে অন্তর্বর্তী সরকার। তাদের জন্য হচ্ছে আলাদা বিশ্ববিদ্যালয়। তবে নিজেদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চান সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এমন দাবিতে আন্দোলনের এক পর্যায়ে শুরু হয় তাদের আমরণ অনশন। ঢাকার উত্তর সিটি কর্পোরেশন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচিও রয়েছে তাদের। তবে তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবি যৌক্তিক মনে করছে না অন্তর্বর্তী সরকার। শিক্ষা উপদেষ্টা বলেছেন, আলটিমেটাম বা সময় বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয় হয় না। দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। শিক্ষা উপদেষ্টা জানান, ঢাকার 7 কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেখানে তিতুমির কলেজও থাকবে। 7টা কলেজকে পৃথকভাবে একটা বিশ্ববিদ্যালয় আদলে তৈরি করার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি আছে ইউজিসির চেয়ারম্যানের অধীনে। সেই 7 কলেজের মধ্যে তিতুমির কলেজও আছে। কোন কলেজকে বিশেষ হিসেবে বিবেচনা করা হলে সেটি হবে রাজশাহী কলেজ, কারণ এই কলেজ অনেক পুরনো ও ঐতিহ্যবাহী, বলেন শিক্ষা উপদেষ্টা। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। এখনো আন্দোলনে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে এই রাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাঝহারুল ইসলাম। মাঝহার, শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি দেখছেন? তাদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন, জানাবেন কি বলছেন তারা। কিন্তু তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয়ের দাবিতে যে আন্দোলন করছেন, সেই আন্দোলনের প্রেক্ষিতে তিনি কিন্তু বলেছেন যে 7 কলেজকে যেখানে বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে আলাদাভাবে তিতুমির বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা উপদেষ্টার এই বক্তব্যের পরপরই কিন্তু শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু সেই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন এবং তারা বলছেন এই যে তাদের যে দাবি, সেই যে দাবি যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এবং তারা বলছেন, শিক্ষা উপদেষ্টা যে ধরনের বক্তব্য দিয়েছেন এটি একেবারেই শিক্ষার্থীদের আন্দোলনকে অবহেলা করা
যার ফলশ্রুতিতে সন্ধ্যার পরে তিতুমির কলেজের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাখালী রেল ক্রসিং থেকে তারা বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে আমতলীতে এখন অবস্থান করছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে চারপাশে ছেলে শিক্ষার্থীরা দাঁড়িয়ে রয়েছেন, মাঝখানে কিন্তু নারী শিক্ষার্থীরা রয়েছে এবং তারা নানা স্লোগান দিচ্ছেন। এবং আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন একটা ন্যায্য দাবি, গত 28 বছর যাবত তারা এই আন্দোলন করছেন, ফলশ্রুতিতে তাদের আন্দোলন চলবে যেহেতু তারা একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায়। শিক্ষা উপদেষ্টার যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে কিন্তু তারা দৃঢ়ভাবে বলছেন শিক্ষার্থীদের আন্দোলনকে হেয়ালি করার জন্য কিন্তু এই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। এবং আপনি জানেন গত 5 দিন যাবত এই আন্দোলন চলছে এবং এখন কিন্তু মহাখালীর যে আমতলী আছে সেই মোড়টি তারা ইতিমধ্যে ব্লক করে দিয়েছেন এবং আশপাশে কিন্তু যাতায়াত বন্ধ হয়ে গেছে এবং অফিস ফেরত যারা আছেন তারা একটু ভোগান্তি দিয়ে পড়ছেন এবং তারা বলছেন যে সরকারের উচিত দ্রুত এটা সমাধান করা। এই যে সমাধান হওয়া না হওয়ার মধ্য দিয়ে যে গত 5 দিন যাবত যে আন্দোলন চলছে, সেই আন্দোলন নিয়ে কিন্তু জনমনে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। কিন্তু তিতুমিরের শিক্ষার্থীরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের সেই আন্দোলন তারা চালিয়ে যাবে। কারণ এই ছিল আমার কাছে মহাখালীর আমতলী থেকে তিতুমির কলেজের শিক্ষার্থীরা যে রাস্তা ব্লক আউট করেছে তার সম্পর্কিত সর্বশেষ তথ্য। মাঝার আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। প্রায় 7 ঘন্টা অবরোধের পর অবশেষে রাজধানীর মিরপুর সড়কের শ্যামলী অংশে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রোববার সকালে রাজধানীর আগারগাঁও ও দুপুরে মিরপুর সড়ক অবরোধ করেন জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অবরোধকারীরা তাঁদের দাবি মেনে নিতে বিকাল 4টা পর্যন্ত সময় দেন। এ সময়ের মধ্যে রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি না দিলে তারা সচিবালয়ের দিকে যাবেন বলেও জানান। যদিও সন্ধ্যায় হঠাৎ যান চলাচল উন্মুক্ত করে দিয়ে দাবি আদায়ের এখন প্রধান উপদেষ্টার বাসভবনে ঘেরাও করতে পদযাত্রার ডাক দেন আহত পঙ্গু ক্ষতিগ্রস্তরা। চিকিৎসাধীন অবস্থায় যে ওষুধপাতিগুলো দরকার ছিল তো ওষুধগুলো সমাজ কল্যাণে দিত, ঠিক আছে, 5-6 দিন হয়েছে ওই ওষুধগুলো বন্ধ করে দিছে। এই 6 মাসে এখন পর্যন্ত তারা আহতদের একটা মানে স্বচ্ছ একটা তালিকা সেটা প্রকাশ করতে পারে না, তারা ব্যর্থ। 6 মাস পরও এখনো আমরা চিকিৎসার দাবিতে আমাদের রাস্তায় নামতে হচ্ছে। আমাদের জন্য পুনর্বাসন, আমাদের জন্য উন্নত ট্রিটমেন্ট, রাষ্ট্রীয় সম্মাননা অতি শীঘ্রই ফিরিয়ে দেয়। জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন, ক্যাটাগরি পদ্ধতি বাতিল সহ উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শ্যামলীতে সড়কে অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতরা, যার ফলে বন্ধ হয়ে গেছে যান চলাচল। যদিও এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক হয়েছে। দর্শক, এই মুহূর্তে শ্যামলীতে আছেন আমাদের সহকর্মী মুরসালিন হক জুনায়েদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুরসালিন, জুলাই আহতদের পুনর্বাসন ভাতা ও সঞ্চয়পত্রের জন্য নীতিমালা করছে সরকার। সচিবালয়ে উপদেষ্টাদের বৈঠক থেকে এমন ঘোষণাও এসেছে। এই মুহূর্তে আন্দোলনরতদের বক্তব্য কি এবং তারা আর কি দাবি করছেন? রাজধানীর প্রধান এবং পুরনো 3টি সড়কের একটি অন্যতম হচ্ছে গাবতলী থেকে আজিমপুর পর্যন্ত বিস্তৃত যেই মিরপুর রোড, সেই মিরপুর রোডটি আজ দুপুরেই কিন্তু এই আগারগাঁয়ে অবস্থিত চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট এবং পঙ্গু হাসপাতালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত যারা রয়েছেন, এখানে চিকিৎসা নিচ্ছেন, তারা অবরোধ করেন দুপুরের দিকে। তবে তার আগে সকালে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন এই শ্যামলী থেকে যে সড়কটি আগারগাঁও পর্যন্ত গেছে সেই সড়কটি। তো এখন পর্যন্ত যেই বিষয়টি জানা গেছে, সবশেষ যে পরিস্থিতি ছিল, অর্থাৎ সচিবালয়ে একটি বৈঠক হয়েছে এবং সেখান থেকে বেশ কিছু ঘোষণা এসেছে এবং তাদেরকে ধৈর্য ধরতে বলা হয়েছিল। বিকেলের দিকে অর্থাৎ 4টার পরে 5টার দিকে এখানে যারা সড়ক অবরোধ করেছিলেন তাদের সাথে কথা বলা হলেও তারা সেই মুহূর্তে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত তারা নিতে পারেননি এবং একটি পর্যায়ে ঠিক 6টার দিকে, সন্ধ্যা 6টার দিকে হঠাৎ করেই এই দুটি অংশের সড়কে অর্থাৎ গাবতলী থেকে আজিমপুর পর্যন্ত যে সড়ক রয়েছে মিরপুর রোডের উভয় পাশে কিন্তু তারা খুলে দেন এবং খুলে দিয়ে তারা যেই বিষয়টি জানান অফ দ্য রেকর্ডেই আসলে জানান, আলোচনার প্রেক্ষিতে তারা জানিয়েছেন যে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে তারা সমবেত হয়ে সেখান থেকে তারা যাবেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে, তারা পদযাত্রার একটি ডাক দেন। তবে এখন পর্যন্ত যে বিষয়টি তারা বলছেন যে সরকারের যে ঘোষণা সেগুলোতে তারা আসলে এখন পর্যন্ত সন্তুষ্ট হতে পারেননি এবং তাদের সন্তুষ্টি অর্জনের জন্যই এই আন্দোলনকারী যারা রয়েছেন আহত ক্ষতিগ্রস্তরা তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাবেন। এই ছিল শেষ অবস্থা। মুরসালিন, আপনাকে ধন্যবাদ।
জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকে আজম। রোববার সচিবালয়ে 6 জন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, সরকার গুরুত্ব দিয়ে দেখছে তাদের বিষয়গুলো। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের চূড়ান্ত তালিকা শিগগিরই প্রকাশ করা হবে। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আহতদের বিদেশে চিকিৎসার জন্য এখন পর্যন্ত 16 কোটি টাকা খরচ হয়েছে। এই খরচ শুধুমাত্র 15 জনের জন্য। এই পর্যন্ত চিকিৎসার জন্য 30 জনকে বিদেশে পাঠানো হয়েছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। তাদের দিক থেকে একটা কোন ধরনের সংখ্যা হয়তো তৈরি হয়েছে, যে কারণে তারা দাঁড়াতেই পারে এইটা, এবং সরকারও অত্যন্ত সহানুভূতির সাথে এই সমস্ত জিনিসগুলো বিবেচনা করছে। 30 জনকে আমরা বিদেশে পাঠিয়েছি, তার মধ্যে 3 জন ফেরত আসছে। প্রায় 15 জনের জন্য আমাদের 16 কোটি টাকার মতন খরচ হয়ে গেছে। আমরা এ পর্যন্ত 20 কোটি টাকা পাঠিয়েছি, কিন্তু আমি জানি না আরো কত টাকা পাঠাতে হবে। সংস্কার বাস্তবায়নে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি জনগণের কাছে যেসব সংস্কার প্রস্তাবনা দিয়েছে সেগুলো বাস্তবায়ন করবে। আর নির্বাচন প্রক্রিয়ায় বিলম্ব হলে স্বৈরাচার সুযোগ পাবে বলেও মন্তব্য করেন তিনি। বেশ কয়েকদিন ধরেই বিএনপির সম্মেলন নিয়ে উত্তাপ ছিল ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে। কয়েকবার স্থান বদল করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যস্থতায় ঐক্যবদ্ধভাবে সম্মেলন হয় সোহাগপুর আব্বাস উদ্দিন খান মডেল কলেজ প্রাঙ্গণে। বিভিন্ন থানা ও ইউনিয়ন থেকে যোগ দেন বিএনপি নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, স্বৈরাচারের প্রধান দেশ থেকে পালিয়ে গেলেও সক্রিয় আছে আওয়ামী লীগের দোসররা। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। জানান, দেশ পুনর্গঠনই বিএনপির একমাত্র কাজ, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশের মানুষের প্রত্যাশা যেই দেশের, সেই দেশকে যদি গড়তে হয়, কে করতে? মার্কিন কংগ্রেসের আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট কমিটির আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। দলটির মহাসচিব সফরকালে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান। রোববার দুপুরের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবেন তারা। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন তার কন্যা জাইমা রহমান। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আগামী 5 ও 6 ফেব্রুয়ারি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে। এখানে কোনো আলোচনার বিষয় নেই, একটা ব্রেকফাস্ট প্রেয়ার, আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা সেখানে যাচ্ছি। সাইড লাইনে কিছু আলোচনা হবে, কথা হবে। তারেক সাহেব যেতে পারছে না, উনি জাইমা রহমান ওনাকে রিপ্রেজেন্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। অবশেষে খাল উদ্ধার করে রাজধানীতে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার কার্যক্রম শুরু করল অন্তর্বর্তী সরকার। রোববার সকালে লাল গালিচায় হেঁটে বাউনিয়া খাল খনন কাজের উদ্বোধন করেন 3 উপদেষ্টা। বলেন, সব সমস্যার সমাধান করতে পারবে না অন্তর্বর্তী সরকার, তবে পরিকল্পনা করে দেয়া হবে। জানান, ঢাকা নর্থ মডেল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা হবে রাজধানীর জন্য রোল মডেল। রাজধানীতে বৃষ্টির পানি কোথায় গিয়ে নামবে এমন প্রশ্ন দীর্ঘদিনের। কারণ ঢাকার খালগুলো হয়ে আছে বেদখল, ময়লা আবর্জনায় পরিপূর্ণ। দশকের পর দশক ধরে এমন পরিস্থিতি, সঙ্গে যোগ হয়েছে অনিয়ম আর দুর্নীতি। খালগুলো দিয়ে নৌযান চালানো হলে ঢাকার যানজট অনেকটাই দূর করা সম্ভব। হাতির ঝিলে কিছু নৌযান চলছে, যা জনপ্রিয় হয়েছে। অনেকের কাছেই এই নৌযান স্বস্তি নিয়ে এসেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর খাল খনন, পুনরুদ্ধার ও অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামে। নেওয়া হয় ঢাকা শহরে খাল কেন্দ্রিক ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা। এবার সেই চিন্তা বাস্তবে রূপ দেওয়ার যাত্রা শুরু হলো। উদ্বোধন হলো বাউনিয়া খাল খননের কাজ।
খনন কাজ উদ্বোধন করেন পরিবেশ, শিল্প ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 3 উপদেষ্টা। উদ্বোধন করতে তারা যে পথে হেঁটে যান সেখানে বিছানো ছিল লাল কার্পেট। বলেন, সব কাজ সম্পন্ন করতে পারবে না অন্তর্বর্তী সরকার, তবে পরিকল্পনা দিয়ে যাবে। বর্জ্য নিষ্কাশন বা বর্জ্য ব্যবস্থাপনা সেটাও আমরা খেয়াল রাখছি কিভাবে করা যায়, এবং তার পাশাপাশি আমরা স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে চাই, যেন যেখানে সেখানে যে কোনো কিছু ফেলে দিয়ে যেন ড্রেনেজ সিস্টেমটা বন্ধ করে দেওয়া না হয়। আমরা যদি আমাদের খালগুলোকে সংরক্ষণ করতে পারতাম তাহলে এই শহরের চিত্রটাই ভিন্ন রকম হতো। এই খালগুলোকে পুনরুদ্ধার এবং সংরক্ষণের একটা উদ্যোগ হচ্ছে ব্লু নেটওয়ার্ক। পরিবেশ উপদেষ্টা বলেন, আগে সমন্বয়ের অভাব ছিল, এখন কয়েকটি মন্ত্রণালয় একযোগে কাজ করছে। আইন প্রয়োগের ব্যাপারে যে কঠোরতাটুকুন দেখানো দরকার সেটুকুন আমরা দেখাবো, কিন্তু একই সাথে তো প্রযুক্তিগত সমাধানও লাগবে, মনিটরিং এবিলিটিও বাড়াতে হবে। সেগুলো আমরা শুরু করে দিয়ে যাব, কিন্তু শেষ করতে পারবো না। উপদেষ্টারা জানান, আসন্ন বাজেটের আগে রাজধানীর 6টি খাল পুরোপুরি উদ্ধার করা হবে। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগের প্রভাবশালী 2 সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খান ও দলটির প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। অবৈধ সম্পদ অর্জনের ঘটনায় মামলা হয়েছে তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধেও। এছাড়া এফডিআর অ্যাকাউন্ট খুলে অর্থ আত্মসাতের ঘটনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। উৎপাদক কিংবা ভোক্তা এই পর্যায়ের কেউ এই যৌক্তিক দামে কিনতে পারছে না পণ্য। বাজার ও পথে পথে চাঁদাবাজিও বন্ধ করতে পারেনি সরকার। রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এইসব অভিযোগ করেন বক্তারা। এ সময় রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তারা। বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রতিযোগিতা কমিশনকে পুরোপুরি স্বাধীন করে দিতে চায় সরকার। রাজধানীর একটি হোটেলে খাদ্যপণ্যের যৌক্তিক দাম, বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান শীর্ষক এই সেমিনার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার মোয়াজ্জম হোসেন। বলেন, পর্যাপ্ত তথ্য উপাত্ত না থাকায় বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। একটি ডিজিটাল মার্কেটিং চ্যানেল করা এবং সেটার জন্য এবং সেখানে রেজিস্ট্রেশন হলে অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন হয়ে মার্কেটিং চ্যানেলে রেজিস্টার্ড হয়ে যাবে। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, পথে পথে এবং হাট বাজারের চাঁদাবাজি বন্ধ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। আমদানিকরণ প্রক্রিয়ার বিকেন্দ্রীকরণ জরুরি বলেও মত তাদের। আগের মতো করে এখনো সেই চাঁদাবাজিগুলো চলছে। আমরা যে সিন্ডিকেট বলছি, এই সিন্ডিকেটের সবচেয়ে বড় একটা অংশ যে নিয়ন্ত্রণ করে রাজনীতিবিদরা, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। একটা নতুন পরিবর্তিত সিস্টেম নিয়ে আসার জন্য আমাদের যে লেভেলের স্ট্রিক্ট হওয়া প্রয়োজন, ল অ্যান্ড অর্ডারের যে এনফোর্সমেন্ট আমরা প্রত্যাশা করি, সেটা তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না। আসলে প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করে না, আমাদের তথ্য উপাত্ত ঠিকমতো কাজ করে না, বিবিএস ঠিকমতো ফাংশন করে না, আমাদের মন্ত্রণালয়গুলো তার যে সমস্ত নির্দিষ্ট দায়িত্ব সেটা করতে পারে না। এ সময় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আশ্বস্ত করেন, রমজানে বাড়বে না তেলের দাম, কমবে খেজুরের দাম। আর এনবিআর চেয়ারম্যান জানান, আগামী বাজেটে কর হার যৌক্তিক করা হবে, প্রয়োজনে ভ্যাটের হার কমানো হবে। 60% ট্যাক্স পেয়ার সম্মানিত করদাতাগণ ট্যাক্স রিটার্ন দেন না, এবং ওনারা যে দেন না এই জন্য ওনারা কোনো প্রবলেমে ফেস করেন না। অন্যদিকে যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার, যারা নিয়মিত কর দেন, তাদেরকে আমরা চিনি, তাদেরকে আমরা আরো বেশি চাপ দেই এবং তারা আরো বেশি বিরক্ত হয়। এখান থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। সানফ্লাওয়ার অয়েল এবং ক্যানোলা অয়েল এই দুটো যেন সহসায় আমদানি হয় সেভাবে আমরা কাজ করেছি। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে প্রতিযোগিতা বাড়াতে প্রতিযোগিতা কমিশনকে পুরোপুরি স্বাধীনতা দিতে চায় সরকার। আমার কাছে মনে হয় যে ট্যাক্স নেট এক্সপ্যানশনের থেকে ট্যাক্স জাস্টিস ক্রিয়েট করা এবং ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, সেক্টর ভিত্তিক অ্যাপ্রোচ নিই এবং একটা ইউনিফর্মিটি তৈরি করতে পারি, আমি নিশ্চিত যে বর্তমান ভ্যাট থেকে অনেক বেশি ভ্যাট অর্জন করা সম্ভব। টিসিবির পণ্য বিক্রির উন্মুক্ত টেন্ডারে ব্যবসায়ীদের অংশ নেওয়ার অনুরোধ জানান বাণিজ্য উপদেষ্টা। এই মুহূর্তে বাজারে যে রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।
এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই যুদ্ধ বন্ধের বার্তা দিলেও একাধিক দেশের সঙ্গে জড়িয়েছেন বাণিজ্য যুদ্ধে। এরই মধ্যে মেক্সিকো, কানাডা ও চীনের ওপর দিয়েছেন অতিরিক্ত শুল্ক আরোপ। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার পাশাপাশি পাল্টা শুল্ক আরোপের ঘোষণা মেক্সিকোরও। তবে এখনও কঠোর কোনো প্রতিক্রিয়া না দেখালেও নয়া এই বাণিজ্য যুদ্ধে কেউই জয়ী হবে না বলে জানিয়েছে চীন। বিসিবি নির্বাচকের পদ ছাড়লেন হান্নান সরকার। জানালেন আর্থিক বিষয় আর কোচিংয়ে মনোযোগ বাড়াতে এমন সিদ্ধান্ত। বিসিবি চাইলে ব্যাটিং কোচ হিসেবে এইচপি দলের সঙ্গেও কাজ করতে আগ্রহী তিনি। দেশের ক্রিকেটে চলছে অস্থিরতা। একের পর এক নেতিবাচক ঘটনায় রং হারিয়েছে মাঠের খেলায়। চলমান বিপিএল নিয়েও আলোচনা তুঙ্গে। নান্দুবাসাদের রেখে যাওয়া নির্বাচকের দায়িত্বে যোগ দিয়েছিলেন হান্নান সরকার, কিন্তু এক বছরেই মোহ কেড়েছে তার। ছাড়লেন নির্বাচকের দায়িত্ব। আমি চিন্তা করি একজন সিলেক্টর 4 বছর এর বেশি কি আসলে কন্টিনিউ করার খুব বেশি কিছু দরকার হয়। তো সেখান থেকে আমি চিন্তা করছি 4 বছর পরে আমি কোথায় যাব। সেই জায়গাটা যখন আমি সামনে দেখার চিন্তা করি, আমি দেখেছি কোচিং ছাড়া অপশন খুব বেশি আমার হাতে নেই। এক বছরের নির্বাচকের দায়িত্বে দেখেছেন নানা ঘটনা। জাতীয় দল ঘোষণা নিয়েও পড়েছেন সমালোচনায়। প্রাপ্তি যেমন দেখছেন, তেমনি রয়েছে হতাশাও। অস্ট্রেলিয়া যখন আমাদের এইচপি টিমটা গেল, সেখানে 15 জন প্লেয়ার, ডিফারেন্ট ফরম্যাটের প্লেয়ার। পাকিস্তানে তখন একই সময় এই টিম। পাকিস্তানে এই টিম চলাকালীন সময়ে অস্ট্রেলিয়া টিম থাকা অবস্থায় কিন্তু আবার পাকিস্তানে আমাদের টেস্ট সিরিজ ছিল। সো ওইখানে 45 জন প্লেয়ারকে অ্যাকোমোডেট করা আমাদের একটা ভালো চ্যালেঞ্জ ছিল। সাকিবের রিটায়ারমেন্ট আসতে পারে, তামিমের রিটায়ারমেন্ট আসতে পারে, মাহমুদুল্লাহর ডিফারেন্ট ফরম্যাটের রিটায়ারমেন্ট আসতে পারে। এই বিষয়গুলো মনে হয় খুব সুন্দরভাবে সমাধান হয়েছে। যেটা আগে আমরা দেখেছি অনেকের সঙ্গে একটা দ্বন্দ্ব বা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, আমাদের সঙ্গে সেই জায়গাটা আমরা সমঝোতার মাধ্যমে সেটা করেছি। আমার কাছে মনে হয় যে সাকিব যে রিটায়ারটা করতে চেয়েছিলেন সাউথ আফ্রিকার সঙ্গে হোমে খেলে, সেই রিটায়ারমেন্টটা যদি হোমে থেকে হতো, এটা একটা আফসোস থেকে গিয়েছে আমার। আপাতত ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই শুরু করতে চান কোচিং ক্যারিয়ার। বিপিএল এর দল লিজেন্ডস অফ রূপগঞ্জ ছাড়াও কথা চালিয়ে যাচ্ছেন আরও 2-1টি দলের সাথে। আমি যদি নিজের ইমপ্রুভমেন্টটা ধরে রাখতে পারি, কমিউনিকেশনটা ভালো রাখতে পারি, আমার কাছে মনে হচ্ছে যে দেশি কোচদের মূল্যায়নটা হবে। এবং ওনাদের এটা দেখার পর আমি কিছুটা বাড়তি ইন্সপিরেশন পেয়েছি। বিভিন্ন ক্লাব ক্রিকেট বা বিপিএল এসব জায়গায় তো কাজ করার সুযোগ থাকবেই। বাংলাদেশ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী আকবর হৃদয়ের দলেও নির্বাচক ছিলেন হান্নান। টাইগারদের সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিন যোগ দেওয়ার পরই তেমন কিছুই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছেন। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।